শুরু করছি নকল কিশোর এর তৃতীয় পর্ব। ডেভ! চিৎকার করে উঠল জন। ও নেই! ডেভ হুমকি দিল ভেতরে। শূন্য কেবিন। ঘাস খেয়েছো নাকি বসে বসে? কর্কশ কণ্ঠে বলল পাইলট। পারল কিভাবে? অসম্ভব, বেরোনোর কোনো পথ নেই। তাহলে গেল কোথায়? জনের প্রশ্ন। যেভাবে হোক বেরিয়েছে। চেঁচিয়ে বলল পাইলট। থাকলে তো থাকতই। হয়েছে, অত ঘাবড়ানোর কিছু নেই। কণ্ঠস্বর স্বাভাবিক রাখার চেষ্টা করল ডেভ। পালিয়ে যাবে কোথায়? কেবিন থেকে বেরোলেও ক্যানিয়ন থেকে বেরোতে পারবে না। পথ নেই, একটাই পথ, সেটা দিয়ে গেলে আমাদের সামনে দিয়ে যেতে হতো। যায়নি তার মানে আছে। জন, খোঁজো। নির্জন ক্যানিয়নে ছড়িয়ে পড়ল 3 কিডন্যাপার। হাঁপাতে হাঁপাতে এসে সরু ক্যানিয়নের মুখে পৌঁছল উদ্ধারকারী দলটা। হেলিকপ্টারটাকে দেখার 20 মিনিট পর। ওই তো! হাত তুলল রবিন। ধীরে ধীরে ঘুরছে হেলিকপ্টারের রোটার। ওদের চোখের সামনেই লাফিয়ে গিয়ে বাবলে উঠে পড়ল পাইলট। শক্তি বাড়াতে শুরু করল রোটারের। জলদি! বলেই দৌড় দিল মুসা। তার পেছনে ছুটল অন্যেরা কপ্টারটাকে ধরার জন্য। কেবিনের পেছন থেকে বেরিয়ে এলো 2জন লোক। ওরাও দৌড় দিল কপ্টারের দিকে। চিৎকার করে উঠে ওদের দিকে দৌড় দিলেন শেরিফ। ততক্ষণে কপ্টারের কাছে পৌঁছে গেছে 2জনে। উঠে পড়ল উদ্ধারকারীদের অসহায় দৃষ্টির সামনেই। আকাশে উঠে পড়ল কপ্টার। ধুলোর ঝড় উঠছে। বিশাল এক ফড়িংয়ের মতো শূন্যে ঝুলে রইল একটা মুহূর্ত। তারপর আগে বাড়ল। দেখতে দেখতে হারিয়ে গেল ক্যানিয়নের দেয়ালের ওপাশে, দক্ষিণে। বোকা হয়ে সেদিকে তাকিয়ে রয়েছে উদ্ধারকারীরা। গেল, চলে গেল, বিড়বিড় করলেন রাশেদ পাশা। যেতে দিলেন আপনারা? রাগে দুঃখে মাথার চুল ছেঁড়ার অবস্থা হলো মেরি চাচির। সহকারীদের দিকে ফিরে আদেশ দিলেন শেরিফ গাড়ির কাছে ফিরে যেতে। টেলিফোনে নির্দেশ দেবেন পুলিশের হেলিকপ্টারকে, যাতে পিছু নিতে পারে। কিশোরকে কিন্তু দেখলাম না হেলিকপ্টারে, রবিন বলল। হয়তো কেবিনেই রয়ে গেছে, মুসা বলল। আমাদেরকে দেখি পালিয়েছে বেটারা, ওকে নেওয়ার আর সময় পাইনি। কেবিনের দিকে ছুটে গেলেন চিফ। ঠেলা দিয়ে খুলে ফেললেন ভেজানো দরজা। পেছনে ঢুকলো অন্যেরা। শূন্য ঘর। খাইছে, নেই তো। গুঙিয়ে উঠল মুসা। আগেই হয়তো কপ্টারে তোলা হয়েছিল, রবিন বলল। দেরি করে ফেলেছি আমরা। না নথি, যেন গায়েবী আওয়াজ হলো। বরং সময় মতোই এসেছ। কেবিনের পেছনের দিকে 2টো তক্তা উঠে গেল। বেরিয়ে এলো কিশোর পাশা, মুখে হাসি। কিশোর! প্রায় একসাথে চেঁচিয়ে উঠল সবাই। হ্যাঁ, কিশোর। নাটকীয় ভঙ্গিতে বলল গোয়েন্দা প্রধান। আর কাউকে আশা করেছিলে নাকি? বেরোনোর কোনো পথ পেলাম না। পত্রিকার লোকেদের সাক্ষাৎকার দিতে গিয়ে বলল কিশোর। তাই আর কি করব, ভাবলাম লুকিয়েই থাকি, তারপর যা হওয়ার হবে। কাজে লাগলো ফন্দিটা। ধোঁকা খেলো বেটারা, আমিও বেঁচে গেলাম। বুদ্ধিমান ছেলে, বলল একজন রিপোর্টার। কিশোর পাশার বুদ্ধিমানী, হেসে ফেললেন চিফ ইয়ান ফ্লেচার। নইলে কি আর পুলিশকে সাহায্য করতে পারতো? রিপোর্টারদের সঙ্গে কথা বলছে, একই সাথে পুলিশের ফাইলও ঘাঁটছে কিশোর। রকি বিচ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়া অপরাধীদের সমস্ত ছবি রয়েছে ফাইলে। কিডন্যাপারদের চেহারার লোক আছে কিনা ওখানে দেখছে সে। কি চাই কিছু বলেনি? প্রশ্ন করল একজন রিপোর্টার। অবান্তর প্রশ্ন, বাধা দিয়ে বললেন চিফ। সেটা পুলিশের ব্যাপার, আপনাদেরকে বলার জন্য নয়। একটু থেমে বললেন, তবে একটা কথা বলতে পারি, মিস্টার রাশেদ পাশা তেমন বড় লোক নন যে তাঁর ভাতিজাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে মস্ত লাভ হবে কিডন্যাপারদের, অন্তত টাকা পয়সার দিক দিয়ে। মনে মনে চিফের ওপর ভীষণ রেগে গেল রিপোর্টাররা। কিন্তু কিছু করার নেই। যদি কেউ কিছু বলতে না চায় তাকে চাপাচাপি করার অধিকার নেই ওদের। কিশোরের বেশ কিছু ছবি তুলে নিয়ে বেরিয়ে গেল ওরা। ঠিক কিডন্যাপারদের মতো কিন্তু লাগেনি ওদেরকে, রবিন মন্তব্য করল।
নতুন কিছু জেনেছেন স্যার? চিফকে জিজ্ঞেস করলো মুসা। ধরা যাবেই। বুঝতে পারছি না, অতটা সহজ হবে বলে মনে হয় না। কিন্তু রিপোর্টারদেরকে যে বললেন সাধারণ কিডন্যাপিং, কিডন্যাপাররা ধরা না পড়া পর্যন্ত মুখ বুজে থাকাই ভালো। এতে কম সাবধান থাকে ওরা, ধরা সহজ হয়। তা ঠিক, কিশোরও একমত হলো। যত কম জানে ততই ধরতে সুবিধে। কিডন্যাপাররা ভাববে আমরা কিছুই জানি না, অসাবধান হবে। সেই সুযোগটা তখন কাজে লাগাতে হবে আমাদের। ব্যাপারটা কি এখন খুলে বলো তো কিশোর। চিফ অনুরোধ করলেন। আমাকে অন্য কেউ ভেবে ভুল করেছে ওরা। কোনো দেশের ভিআইপি গোছের কোনো ছেলে মনে করেছে। পলিটিক্যাল কারণ হতে পারে, প্রতিশোধ হতে পারে। একজন জিম্মি খুঁজছে ওরা। নীরবে ভাবলেন কিছুক্ষণ চিফ, তারপর মুখ তুললেন। ভালোই যে বেঁচে এসেছো, এটাই বেশি। ঠিক আছে, এখন যা করার পুলিশই করবে। তোমাকে কয়েকদিন সাবধানে থাকার পরামর্শ দিচ্ছি। ইতিমধ্যে লোকগুলোকে ধরে ফেলতে পারবো আমরা, আশা করি। তখন আর তোমার ভয় নেই, নিরাপদ। তোমার চাচি তো চলে গেছেন, যাবে কিভাবে? পুলিশের গাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। মাথা কাত করে সায় জানালো কিশোর। বাইরে বেরিয়ে দেখা গেল রোলস রয়েসটাকে, 4টে গাড়ির পেছনে। ওটার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন হ্যানসন। দ্রুত তার দিকে এগিয়ে গেল 3 গোয়েন্দা। আপনি? কিশোর জিজ্ঞেস করল। আমাকে যেতে বলা হয়নি, জবাব দিল হ্যানসন। তার মানে ডিউটিতে রয়েছি আমি। তোমরা যেখানে থাকবে সেখানেই থাকতে হবে আমাকে। তাই আছি। কোথায় যেতে হবে এখন? বাড়িতে। 1 মিনিট দাঁড়ান, বলে দৌড়ে থানার সামনে ফিরে এলো কিশোর। একটা গাড়ি ঘোরানো হয়েছে ওদেরকে নেয়ার জন্যই। ড্রাইভারকে ধন্যবাদ দিয়ে সে বলল, আর কষ্ট করতে হবে না, ওদের গাড়ি এসে গেছে। রোলস রয়েসে উঠে বসল 3 গোয়েন্দা। ড্রাইভিং সিট থেকে ঘাড় ঘুরিয়ে ফিরে জিজ্ঞেস করল হ্যানসন, কোথায় যাব? র্যাটল স্নেক রোড, শান্ত কণ্ঠে নির্দেশ দিল কিশোর। কোথায়? চমকে গেছে মুসা। সেই বক্স ক্যানিয়নটায় যাব আমরা আবার। হ্যানসন চালান। প্রতিবাদ করে লাভ হবে না, চুপ করে রইল 2 সহকারী গোয়েন্দা। র্যাটল স্নেক রোডে যখন পৌঁছল ওরা, তখনও কড়া রোদ। গাড়িতে তালা লাগিয়ে 3 গোয়েন্দার সঙ্গে হ্যানসনও চলল ঝোপের ভেতরে লুকানো পথ ধরে। 5 মিনিটের মাথায় পৌঁছে গেল ক্যানিয়নে, যেখানে বন্দি করে রাখা হয়েছিল কিশোরকে। আমি ভেতরে খুঁজব, বলল সে। তোমরা কেবিনটার বাইরে খোঁজো, দেখো কোনো সূত্র পাও কিনা। আমি কেবিনের ভেতরে অনেকক্ষণ ছিলাম, বলল সে। কিছু থাকলেও এখন আর চোখে পড়বে না আমার। মুসা, তুমি আর হ্যানসন ভেতরে খোঁজো, বাইরের চারপাশটায় ঘুরে দেখবে। আমি আর রবিন যাচ্ছি হেলিকপ্টারটা যেখানে নেমেছিল সেখানে। কিন্তু খুঁজবোটা কি? রবিনের প্রশ্ন। আমারও সেই কথা, মুসা বলল। যে কোনো সূত্র, জবাব দিল কিশোর। লোকগুলো কে, কোত্থেকে এসেছে, কি চায়, এখনই বা কোথায় গেল, এসব। এমন কিছু মিলতেও পারে যা থেকে এসব প্রশ্নের জবাব পাওয়া যেতে পারে। ধীরে ধীরে পর্বতের ওপাশে হারিয়ে গেল সূর্য। লম্বা ছায়া পড়ল গিরিখাতের ভেতরে। কেবিনের ভেতরে বাইরে সমস্ত জায়গায় খুঁজল মুসা আর হ্যানসন। রবিন আর কিশোরও কিছু পেল না হেলিকপ্টার নামার জায়গাটায়। মনে পড়ল কিশোরের, কেবিন থেকে দূরে তাকে খুঁজতে গিয়েছিল কিডন্যাপাররা। ছড়িয়ে পড়ে আবার শুরু হলো খোঁজা। প্রায় নিরাশ হয়েই পড়েছে এই সময় হঠাৎ ঝুঁকল কিশোর। একটা জিনিস তুলে নিল মাটি থেকে। অন্যেরা দৌড়ে এলো তার কাছে। কি জানতে চাইল রবিন। বুঝতে পারছি না, আস্তে জবাব দিল কিশোর। দেখো। গধূলির ম্লান আলোতেও চকচক করে উঠল জিনিসটা। হাতির দাঁত কুঁদে তৈরি হয়েছে আরেকটা খুঁদে হাতির দাঁত। সোনার জালিতে বসিয়ে ছোট্ট একটা আংটা লাগানো হয়েছে। কানের দুল, মুসা বলল। অন্য গহনাও হতে পারে, কিংবা সৌভাগ্যের প্রতীক, রবিন বলল। ওই যে অনেকে বিশ্বাস করে ওরকম কিছু আর কি। যাই হোক, কিশোর বলল। নিখুঁত নয় জিনিসটা, হাতে বানানো, বিদেশি হস্তশিল্পী হতে পারে। পর্বতের গভীরে গিরিখাতে এই জিনিস এলো কি করে ভাবছি। কিডন্যাপাররা ফেলে গেছে? মুসার প্রশ্ন। যেতেই পারে। কিশোরের কাছ থেকে জিনিসটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল হ্যানসন। লোকগুলোর কথার টানটা কোন দেশের বোধহয় বুঝতে পারছি। আফ্রিকায় ব্রিটিশ উপনিবেশ থাকাকালে ইংরেজদেরও কথার টান অনেকটা ওদের সঙ্গে মিশে গিয়েছিল।
খাঁটি ব্রিটিশদের মতো আর কথা বলতে পারতো না উপনিবেশিকরা। কোনো দেশে বেশি দিন থাকতে থাকতে ওরকম হয়েই যায়। এই জিনিসটা মনে হচ্ছে আফ্রিকার স্থানীয় অধিবাসীদের গহনা। উত্তেজিত হয়ে উঠল কিশোর। কোন দেশে সেটাই এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে। কিশোর, মুসার কণ্ঠে অস্বস্তি। আমি ভেবেছিলাম এই কেসটা আমাদের জন্য বাদ। লোক ভালো না ওরা। সাবধান করল রবিন। জানি, জবাব দিল কিশোর। সেজন্যই তো বাদ দিতে পারছি না। আমাদের বয়সী একটা ছেলে মহা বিপদের মধ্যে রয়েছে। রকি বিচেই কোথাও আছে সে। আমাদের কাজ তাকে সাহায্য করা। কেন? দুনিয়ার সব মানুষকে সাহায্য করার দায়িত্ব কি শুধু আমাদেরই? গজগজ করল মুসা। না, তবে অন্তত এই একটি কেসে পিছিয়ে আসতে পারছি না আমরা। আঘাতটা আমার ওপরও এসেছিল, মারাও পড়তে পারতাম। ওই ছেলেটারও একই অবস্থা হতে পারে। ওকে সাহায্য করা আমাদের মানবিক দায়িত্ব। ভুল করেই হোক আর যেভাবেই হোক, আমাকে কিডন্যাপ করা না হলে হয়তো এতে জড়াতাম না। বক্তৃতার ঢঙে কথাগুলো বলে হ্যানসনের দিকে ফিরল কিশোর। বাড়ি যেতে হবে, আপনারও ডিউটির সময় শেষ হয়ে এলো। চলো। মাথা ঝাঁকালো হ্যানসন। ঝোপের ভেতরে সরু পথ ধরে এক সারিতে হাঁটছে ওরা। দ্রুত কমে আসছে গোধূলির আলো। র্যাটল স্নেক রোডের দিকে চলতে চলতে মুসা বলল, কিশোর, ছেলেটাকে বের করবো কিভাবে? উপায় নিশ্চয়ই আছে। সেজন্য তার সম্পর্কে আরো কিছু জেনে নেওয়া প্রয়োজন আমাদের। আজ রাতে গবেষণা চালাবো আমি। কাল সকালে হেডকোয়ার্টারে দেখা করো তোমরা, তখন বিস্তারিত আলোচনা করব। আরে আস্তে খাও না, মিসেস আমান বললেন। ফুরিয়ে তো আর যাচ্ছে না, গলায় আটকাবে তো। পরদিন সকালে নাস্তা খেতে বসেছে মুসা। তাড়াহুড়ো আছে মা। খবরের কাগজ থেকে মুখ তুললেন মিস্টার আমান। কিশোরের কিডন্যাপিং এর ব্যাপারটা নয়তো? সাবধান, খুব বিপজ্জনক কিন্তু। জানি। মিসেস আমান বললেন, কেমন অদ্ভুত ব্যাপার বলো তো, ভুল করে একজনের জায়গায় আরেকজনকে নিয়ে যাওয়া। কিশোর তো তবু চুপ করে ছিল। আমি হলে। বাক্যটা শেষ না করে হাত নেড়ে বুঝিয়ে দিল মুসা। দ্রুত নাস্তা শেষ করে বেরিয়ে এলো সে। সাইকেল নিয়ে স্যালভিসিয়ার্ডে রওনা হলো। সুন্দর সকাল, ফুরফুরে বাতাস। হেডকোয়ার্টারে ঢোকার গোপন প্রবেশ পথ লাল কুকুর চার দিয়ে এসে ভেতরে ঢুকল মুসা। বাইরের ওয়ার্কশপে কাজ করতে দেখল কিশোরকে। ওয়ার্কবেঞ্চের ওপর 3টে খুদে যন্ত্র খুলে ছড়িয়ে বসে আছে গোয়েন্দা প্রধান। জরুরি সংকেতের প্রয়োজন হতে পারে। মুসাকে দেখে বলল কিশোর, এসো, হাত লাগাও। রবিন আসতে আসতে সেরে ফেলি। পিটারের ব্যাপারে খোঁজ খবর করার কথা ছিল। ওয়ার্কবেঞ্চের অন্য প্রান্তে বসল মুসা। তার কি হলো, নিয়েছো? নিয়েছি, হাসল কিশোর। অনেক কিছু জেনেছি কাল রাতে। পিটার মন্টেরোকে খুঁজে বের করা কঠিন হবে না। বলো। উত্তেজনা চেপে রাখতে পারছে না মুসা। রবিন আসুক, এক কথা দুবার বলতে ভালো লাগে না। জোর করে কিশোরের মুখ খোলানো যাবে না। হতাশার একটা ভঙ্গি করে যন্ত্র মেরামতে হাত লাগালো মুসা। পার্টসগুলো সব পরিষ্কার করে আবার জুড়ে দেওয়ার জন্য রেডি করেছে। এই সময় হাজির হলো রবিন। সবুজ ফটক এক দিয়ে ঢুকল সে। সরি। জোরে জোরে সাইকেল চালিয়ে আসাতে হাঁপাচ্ছে। মাহ, দেরি করিয়ে দিল। কাজ না সেরে বেরোতে পারলাম না। তা কি খবর কিশোর? আমাদের কেসের ব্যাপারে আলোচনা করার কথা ছিল। চিফ ফ্লেচারের কাছ থেকে আর কোনো খবর পেয়েছ? পেয়েছি, সকালেই ফোন করেছিলাম। হেলিকপ্টারটাকে পেয়েছে পুলিশ। ভেঞ্চুরার কাছে একটা মাঠে ফেলে চলে গেছে। আমাদেরকে বোকা বানিয়েছিল। উড়ে গেল দক্ষিণে, অথচ পাওয়া গেল উত্তরে। মাথা ঝাঁকালো কিশোর। ঠিকই করেছে। আমি হলেও ওরকম কিছুই করতাম। কে আর সেধে গিয়ে পুলিশের হাতে পড়তে চায়? চিফ বলেছেন লোকগুলোকে ধরার মতো কোনো সূত্রই ছিল না কপ্টারে। ভাড়া নেওয়া হয়েছিল। বলা হয়েছিল জরুরি ডাক সরবরাহ করবে। এয়ারফিল্ড থেকে নিয়ে গিয়েছিল ওটা পাইলট। মাথায় হেলমেট আর চোখে গগলস ছিল তার, ফলে চেহারা কেউ দেখতে পায়নি। আর কাগজপত্র যেসব ভুয়া, তাতে তো কোনো সন্দেহই থাকার কথা নয়। বাহ, চমৎকার। ব্যঙ্গের সুরে বলল মুসা। অনেক উপকার হবে আমাদের। কিডন্যাপারদের খবর কি? রবিন জানতে চাইল। এখনও শনাক্ত করা যায়নি, কিশোর বলল। হেলিকপ্টার আর মার্সিডিসে আঙুলের ছাপ পাওয়া গেছে। ওয়াশিংটনের FBI অফিসে ওই ছাপ রেকর্ড করা নেই, আর মার্সিডিসটাও ভাড়া করা। বলতে চাও আমাদের হাতে কোনো সূত্রই নেই? ভোঁতা গলায় বলল মুসা। না, ঠিক তা নয়, হাসল গোয়েন্দা প্রধান। বলেছি না কাল রাতে অনেক গবেষণা করেছি। আমার মনে হয়। কথা শেষ হলো না তার।
পেছনে শোনা গেল জোরালো কণ্ঠস্বর, মেরি চাচি। সবাই তাহলে এখানে? ভালোই হলো। কিশোর, 2 দিন আগে কথা দিয়েছিলি ছোট স্টোররুমটা পরিষ্কার করে দিবি। সরি চাচি। ঠিক আছে, আজকে করে দে। মাল রাখতে হবে ওখানে, বাইরে থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে জিনিসগুলো। 3 জনে করতে আর কতক্ষণ লাগবে? আমি একাই পারবো, বাধা দিয়ে বলল কিশোর। 2 সহকারীর দিকে তাকিয়ে বলল, ওগুলো লাগিয়ে ফেলো, আমি আসছি। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে। অনেকবার কথাটা ভেবেছে আগেও, আজ আরেকবার ভাবল, পৃথিবীতে এই কাজ জিনিসটা না থাকলে অনেক ভালো হতো। আর যদি খিদেটা না থাকতো, অনেক ঝামেলা থেকে মুক্তি পেত মানুষ। বিষণ্ণ দৃষ্টিতে কিশোরের চলে যাওয়া দেখতে লাগলো রবিন আর মুসা। কিশোর কি জেনেছে জানার জন্য অস্থির হয়ে উঠেছে, কিন্তু কিচ্ছু করার নেই। ছোট যন্ত্রগুলো জোড়া লাগানোই মন দিল। শেষ হয়ে গেল লাগানো। অযথা বসে না থেকে ওয়ার্কশপটা গোছানোয় লেগে গেল দুজনে। সেই কাজও শেষ। অনেকক্ষণ বসে থেকে উসখুস করে হেডকোয়ার্টারে ঢোকার জন্য যেই 2 সুড়ঙ্গের দিকে এগোলো, শোনা গেল একটা কণ্ঠস্বর, দাঁড়াও। কাজ করতে করতে ঘেমে একাকার হয়ে এসেছে কিশোর। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ওয়ার্কশপে এসে ঢুকল সে। কাল রাতের কথাটা তাড়াতাড়ি বলে ফেলো তো এবার। অস্থিরতা আর চেপে রাখতে পারছে না মুসা। কি জেনেছ? রবিনের প্রশ্ন। কিশোর! আবার ডাক শোনা গেল মেরি চাচির। অফিসের কাছ থেকে ডাকছেন। খাইছে আবার? কুঁকিয়ে উঠল মুসা। চলো লুকিয়ে পড়ি, পরামর্শ দিল রবিন। জবাব দিও না। লাভ হবে না তাতে, ভালো করেই জানে আমরা এখানেই আছি, বেরিয়ে যেতে দেখেনি। কিশোর বলল। তা ঠিক। সাংঘাতিক হতাশ হয়েছে মুসা। মেরি চাচির কাছ থেকে লুকিয়ে রক্ষা নেই। স্কটল্যান্ড ইয়ার্ড না, FBI না, কানাডিয়ান মন্টিউস, 3টা একসঙ্গেই। এত কড়া নজর ইগলেরও নেই। চলো বেরোই। না, কানাডিয়ান মাউন্টিস, 3টা একসঙ্গেই। এত কড়া নজর ইগলেরও নেই। চলো বেরোই। বেরিয়ে এলো 3 জনে। জঞ্জালের পাশ দিয়ে এগোতে এগোতে হঠাৎ হাত তুলল রবিন। কিশোর, 2 জন লোক। কিডন্যাপারগুলো না তো? আটকে উঠল মুসা। না, দেখছো না একজনের কালো চামড়া? কালো? প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। ঠিকই আছে, এরকমই হওয়ার কথা। এসো। হওয়ার কথা? কিছুই বুঝতে পারল না মুসা। কি বলতে চাও? কিন্তু জবাব দেওয়ার অবকাশ নেই যেন কিশোরের। লম্বা লম্বা পা ফেলে এগোচ্ছে। তাকে ধরার জন্য দ্রুত এগোলো 2 সহকারী, কিন্তু অফিসের কাছাকাছি যাওয়ার আগে ধরতে পারল না। চোখে সন্দেহ নিয়ে 3 গোয়েন্দার দিকে তাকালেন মেরি চাচি। এই ভদ্রলোকেরা তোমাদের সঙ্গে কথা বলতে চান ভাড়া টাড়া করার ব্যাপারে। মনে তো হচ্ছে আগামী পুরো হপ্তাটাই কাজ আটকে থাকবে আমার, কিছুই হবে না। না ম্যাম, মেরি চাচির আশঙ্কা দূর করার জন্য তাড়াতাড়ি বলল শ্বেতাঙ্গ লোকটা। লম্বা সোনালি চুল, মুখটা ওই 2 কিডন্যাপারের মতোই রোদে পোড়া। আমাদের হয়ে ছোট্ট একটা তদন্ত করে দিতে হবে ওদের। লোকটার দিকে তাকিয়ে রয়েছে 3 গোয়েন্দা। ইংরেজি বলছে ইংরেজিদের মতো, কিন্তু সেই অদ্ভুত টান। ছোট হলেই ভালো, মেরি চাচি বললেন। আগামী হপ্তা থেকে স্কুল শুরু হবে ওদের, এর মধ্যেই আমার কাজগুলো সব করিয়ে রাখা দরকার। বলে আর দাঁড়ালেন না তিনি, অফিসে চলে গেলেন। দ্রুত একবার চারপাশে চোখ বুলিয়ে নিল কিশোর, তারপর লোকগুলোকে ইশারা করলো সঙ্গে আসার জন্য। ওয়ার্কশপে নিয়ে এলো ওদেরকে। কিডন্যাপিং এর ব্যাপারে তাই না? জিজ্ঞেস করলো সে। আপনাদের পরিচয়? আমি হার্বার্ট কিং। সোনালি চুল লোকটা বলল। কালো লোকটাকে দেখিয়ে বলল, ওর নাম হ্যারি ম্যাকঅ্যাডাম। কিডন্যাপিং এর ব্যাপারে আলোচনা করতে এসেছে আমরা। ভালো গোয়েন্দা দরকার আমাদের, হ্যারি বলল। তোমাদের ব্যাপারে খোঁজ নিয়েছি, খুবই ভালো নাকি তোমরা, অনেক জটিল রহস্যের সমাধান করেছ। সেই জন্যই এলাম, সাহায্য করতে রাজি থাকলে বলো, সব কথা খুলে বলছি। কেন কিডন্যাপ করা হয়েছিল তোমাকে, কি চায় ওরা? খুশি হয়েই করব মিস্টার ম্যাকঅ্যাডাম, কিশোর জবাব দিল। তবে কেন কিডন্যাপ করা হয়েছিল আমাকে জানি, আপনাদেরকে আর বলতে হবে না। ওরা কি চায় তাও জানি। জানো? মুসা অবাক। জানি সেকেন্ড, আমাকে কিডন্যাপ করা হয়েছিল কারণ আমি দেখতে অনেকটা পিটার মন্টেরোর মতো। জানো? মুসা অবাক। জানি সেকেন্ড, আমাকে কিডন্যাপ করা হয়েছিল কারণ আমি দেখতে অনেকটা পিটার মন্টেরোর মতো। পিটার হলো স্যার উইনিফ্রেড মন্টেরোর ছেলে,
আফ্রিকার একটা ছোট্ট ব্রিটিশ কলোনি নান্দার প্রধানমন্ত্রী তিনি। ইংরেজ, বিয়ে করেছেন এক ভারতীয় মহিলাকে। আগামী বছরের মধ্যেই ওটাকে স্বাধীন স্বতন্ত্র দেশ করার চেষ্টা চালাচ্ছেন তিনি। তাঁর সরকারে থাকবে বেশিরভাগই কালো চামড়ার মানুষ, আর শ্বেতাঙ্গ যারা থাকবে তারা বাইরের কেউ নয়। নান্দায় যারা জন্মগ্রহণ করেছে শুধু তারাই। কিন্তু প্রতিপক্ষ আছে, দলটার নাম ব্ল্যাক নান্দান এলিয়ান্স। গোপনে কাজ করছে এর সদস্যরা, দেশ থেকে সমস্ত শ্বেতাঙ্গদের তাড়াতে চাইছে। আরও একটা দল আছে, শ্বেতাঙ্গ উগ্রবাদী, ন্যাশনাল পার্টির লোক ওরা। ওরা চায় কোনো কালো লোক থাকবে না সরকারে, সব সাদা। সেনাবাহিনীও গঠিত হবে শ্বেতাঙ্গদের দিয়ে, যাতে কালোদের দাবিয়ে রাখতে পারে। কিশোর, তুমি এত কথা জানলে কি করে? রবিন অবাক। আর এর সঙ্গে কিডন্যাপিংয়ের বা কি সম্পর্ক? মুসা জানতে চাইল। অনেক সম্পর্ক, কিশোর বলল। কিডন্যাপাররা ন্যাশনাল পার্টির উগ্রবাদী শ্বেতাঙ্গদের লোক। পিটারকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে তার বাবাকে বাধ্য করতে চায়, যাতে স্যার মন্টেরো তার প্ল্যান বাতিল করে তাদের কথায় রাজি হন। মিস্টার কিং আর মিস্টার ম্যাকঅ্যাডাম নিশ্চয়ই স্যার মন্টেরোর সমতাবাদী দলের লোক। পিটারকে বাঁচানোর চেষ্টা করছেন। হঠাৎ নীরব হয়ে গেল যেন ওয়ার্কশপটা। বড় বেশি জানো তুমি, হ্যারি বলল। অনেক বেশি জেনে ফেলেছ, এতটা ভালো না। তার কালো থাবায় ধরা ভয়ঙ্কর দর্শন এক পিস্তল। কালো মুখে জ্বলন্ত কয়লার মতো জ্বলছে যেন হ্যারির চোখ। সোজা কিশোরের দিকে পিস্তল তাক করে রেখেছে। এসব জানার একটাই উপায়, কিডন্যাপারদের সঙ্গে যোগসাজশ আছে তোমার। তুমি স্পাই। হুট করে কিছু করো না হ্যারি, কিং বলল। তার দৃষ্টিও ভয়ঙ্কর হয়ে উঠেছে। হ্যাঁ ইয়াংম্যান, বলো তো কি করে এসব জানলে তুমি? জানা কি এমন কঠিন কাজ নাকি? তাচ্ছিল্যের ভঙ্গিতে হাত উল্টালো কিশোর। আমি স্পাইও নই, বোকাও নই। একটা সহজ কথা ভাবছেন না কেন? আমি কিডন্যাপারদের লোক হলে আমাকে ওভাবে ধরে নিয়ে যাওয়া হতো কি? আর আমিও কি ঢাকঢোল পেটাতাম? তাকিয়ে রয়েছে হ্যারি। বলে যাও, কাজটা সহজ হলো কি করে বলো? আদেশের সুরে বলল কিং। বেশ, বড় করে দম নিল কিশোর। ধরে তো নিয়ে যাওয়া হলো আমাকে। ওদের আলাপ আলোচনা শুনলাম, কথায় অদ্ভুত টান। আমাকে পিটার বলে ভুল করল, ভাবলেও স্যার ইউনিফ্রেড মন্টেরোর ছেলে। যাই হোক, পালিয়ে আসতে পারলাম অবশেষে। তারপর আবার গেলাম কেবিনটার কাছে। এটা পেয়েছি। হাতির দাঁতের তৈরি জিনিসটা বের করে দেখালো সে। আমাদের সোফার হ্যানসনের বিশ্বাস এটা আফ্রিকার কোনো ব্রিটিশ কলোনি থেকে এসেছে। জিনিসটা হাতে নিয়ে দেখল কিং, তুলে ধরল হ্যারির জন্য। দেখে মাথা নাড়ল হ্যারি। চমৎকার একটা লাইব্রেরি আছে আমাদের রকি বিচে, বলে গেল কিশোর। রেফারেন্স বই আর ম্যাগাজিন ঘেটে বের করতে খুব একটা কষ্ট হলো না। স্যার মন্টেরোর নাম জানতে পারলাম। নান্দার ব্রিটিশ কলোনির প্রাইম মিনিস্টার তিনি। স্বাধীনতার জন্য গোলমাল চলছে এখন দেশটায়। পার্টিগুলোর নাম জানলাম। তারপর আর বুঝতে কষ্ট হলো না কেন পিটারকে কিডন্যাপ করতে চেয়েছিল লোকগুলো। আপনাদের কথায়ও একই রকম টান, এবং দুজন দু রঙের চামড়ার হলেও কাজ করছেন একসাথে, অর্থাৎ স্যার মন্টেরোর হয়ে। কাজেই বোঝাটা কি এতই কঠিন? তাই তো, মুসা বলল। একেবারেই সহজ। হ্যারির দিকে তাকিয়ে হাসল কিং। চলবে? হ্যাঁ, বলে আবার হোলস্টারে পিস্তল রেখে দিল হ্যারি। সত্যি বলছে মনে হয়, এবং খুব ভালো গোয়েন্দা। আশা করি আমাদেরকে নিরাশ করবে না ও। কি বলো কিশোর? না, করব না, দৃঢ় কণ্ঠে বলল কিশোর। ভেরি গুড, কিং বলল। মাত্র গতকাল রকি বিচে এসেছি আমরা। বিকেলের কাগজে পড়েছি তোমার কিডন্যাপিং এর খবর। তোমার ছবি দেখেছি। 3 গোয়েন্দা নামে যে একটা গোয়েন্দা সংস্থা খুলে বসেছ তোমরা, এবং সেটার সাংঘাতিক সুনাম, তাও জানলাম। ভাবলাম তোমাদেরকে দিয়েই হবে, চলে এলাম। তাহলে কি আমাদের ভাড়া করছেন? মুসার প্রশ্ন। হ্যারির দিকে তাকিয়ে যেন আলোচনার উদ্দেশ্যেই বলল কিং। তোমার কি মনে হয় হ্যারি, ওরা পারবে? এমন গোয়েন্দাই আমাদের দরকার, তাই না? মনে হয় পারবে। হ্যারির মুখেও হাসি, রবিন আর মুসার মুখেও হাসি, কিন্তু কিশোর গম্ভীর।
জিজ্ঞেস করলো, পিটারের সঙ্গে চেহারার কতটা মিল আছে আমার স্যার? আমাকে শুধু কিং বললেই চলবে। মিল একেবারে যমজ বলা চলে। আশ্চর্য, বিশ্বাসই হতে চায় না। 2 বছর ধরে আমেরিকায় আছে পিটার। এতদিনে নিশ্চয় চেহারা কিছুটা হলেও বদলেছে, ফলে লোকগুলো আর চিনতে পারেনি তোমাকেই পিটার বলে ভুল করে বসেছে। ওর কথায় ও নান্দার টান। একটা ব্যাপার বুঝতে পারছি না। আমার কথাও শুনে কেন বুঝতে পারলো না ওরা? এই তো, হাসল কিশোর। মুখে কাপড় গোঁজা ছিল আমার। প্রথমে বলার চেষ্টা করেছি, তারপর যেই ওদের উদ্দেশ্য বুঝে গেলাম চুপ হয়ে গেলাম একেবারে। একটা কথাও আর বললাম না। ভালো করেছ, হ্যারি বলল। মারাত্মক বিপদে পড়ে যেতে তাহলে। ওদের নাম আর চেহারার বর্ণনা যা পেয়েছি তাতে পরিচিত লাগছে না। তবে উগ্রবাদী দলের লোক সন্দেহ নেই। ওই দলের লোকেরা ভয়ঙ্কর। দেশে থাকলে নিরাপদ নয়, কিং বলল। সেজন্যই ছেলেকে আমেরিকায় পাঠিয়ে দিয়েছিলেন স্যার মন্টেরো। লস অ্যাঞ্জেলেসে থেকে স্কুলে পড়ে। খুঁজে খুঁজে এখানেও এসে হাজির হয়েছে উগ্রবাদীরা। হপ্তাখানেক আগে প্রায় ধরেও ফেলেছিল পিটারকে। অনেক কষ্টে পালিয়েছে সে। তারপর আর খোঁজ নেই। স্যার মন্টেরোর তো প্রায় পাগল হবার জোগাড়। লস অ্যাঞ্জেলেসে নান্দার ট্রেড মিশনের মাধ্যমে পিটার খবর পাঠানোর পর গিয়ে তিনি শান্ত হয়েছেন। কি খবর পাঠিয়েছে? জিজ্ঞেস করল কিশোর। ট্রেড মিশনটা কি? মুসা জানতে চাইল। ট্রেড মিশন হলো একটা অফিসিয়াল গ্রুপ, হ্যারি বলল, যাদের কাজ হলো 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি করা। আর মেসেজ যেটা পাঠিয়েছে, কিং বলল, সংক্ষিপ্ত, বেশ অদ্ভুত। আমরা তো এর মাথামুন্ডু কিছুই বের করতে পারিনি। তাতে রকি বিচের কথা বলা হয়েছে। পিটারের নিশ্চয়ই ভয় শত্রুদের হাতে পড়ে যেতে পারে তার মেসেজ। সহজ করে লিখলে ওরাও বুঝে ফেলবে। ওই মেসেজের মানে করে দিতে বলছেন আমাদেরকে? মুসা জিজ্ঞেস করল। দেখি তো, দেখতে চাইল রবিন। হোটেলেই রয়ে গেছে, ওখানেই নিরাপদ। হ্যারি বলল। যেতে চাইলে এখনই নিয়ে যেতে পারি। দুজনকে অনুসরণ করে ওয়ার্কশপ থেকে বেরিয়ে এলো 3 গোয়েন্দা। লম্বা কালো একটা ক্যাডিলাক দাঁড়িয়ে আছে, তাতে চড়ল সবাই। হঠাৎ মুসা বলে উঠল, কিশোর দেখো। রাস্তার অন্য পাশে একটা জায়গা দেখালো সে। কি? ওই ঝোপের ভেতর কাকে দেখলাম? মুসা বলল। চলো তো দেখি, কিং বলল। সাবধানে ঝোপটার দিকে এগোলো সবাই। রাস্তার কিনার থেকে শুরু করে পরের ব্লক পর্যন্ত এগিয়ে গেছে ঝোপ, পাতলা। ভেতর দিয়ে অনেক দূর দেখা যায়। কাউকে দেখা গেল না সেখানে, তবে ছিল যে তার প্রমাণ মিলল। একটা পোড়া সিগারেটের গোড়া পড়ে রয়েছে। বলেছিলাম না দেখেছি। প্রায় চিৎকার করে বলল মুসা। জিরোতে কেউ বসে থাকতে পারে, কিশোর বলল। সিগারেট টেনেছে হয়তো, কিং বলল। তা না হলে, নিজেকেই যেন বোঝানোর চেষ্টা করছে কিশোর। স্যালভিস ইয়ার্ডের ওপর নজর রাখতে আসবে কে? কিডন্যাপাররা এখনও এই এলাকায় থাকলে নিশ্চয়ই খবরের কাগজ দেখেছে। ভুল লোককে ধরেছিল, বুঝতে পেরেছে। আবার ক্যাডিলাকে ফিরে এলো ওরা। গাড়ি চালালো হ্যারি। ছেলেদের দিকে ফিরে কিং বলল, পিটারকে খুঁজে বের করতে হবে আমাদের। ঝোপের ভেতর যে ছিল সে হয়তো নজর রাখেনি, কিন্তু আমার ভয় লাগছে কিডন্যাপাররা এখনো এই শহরেই আছে। সহজে হাল ছাড়বে না ওরা। এগুলো আসলে এক ধরনের জেদ, কিশোর বলল। নিজেরা যা ভাবে সেটাই ঠিক, অন্যদেরটা কিছু না। হ্যাঁ, ঠিকই বলেছ। আর এই উগ্রপন্থী পলিটিশিয়ানগুলো তো আরো বেশি। আর একটা ব্যাপার বুঝতে পারছে না ওরা, স্যার মন্টেরো ছেলেকে যতই ভালোবাসুন, সবার আগে তার কাছে হলো দেশ। পিটারকে ধরে নিয়ে গিয়ে হুমকি দিলেই তিনি শুনতেন না, তার কাজ করেই যেতেন। এমনকি পিটারকে মেরে ফেলার হুমকিও যদি দিত ওরা, তিনি শুনতেন না। চুপচাপ শুনল 3 গোয়েন্দা, কিছু বলল না। মোড় নিয়ে সৈকতের ধারে মিরামার হোটেলের ড্রাইভওয়েতে এসে ঢুকল গাড়ি। ছেলেদেরকে নিয়ে কামরায় চলল কিং, আর হ্যারি গেল হোটেলের সেফ থেকে মেসেজটা বের করে আনতে। মেসেজ আনা হলো, দরজায় তালা লাগিয়ে দিল কিং। টেবিল ঘিরে বসল সবাই। জোরে জোরে পড়ল কিশোর। অ্যাটাকড ইন এলএ, স্কোয়াড রকি বিচ, জাঙ্গাস প্লেস। নিরাশ হয়ে পরস্পরের দিকে তাকালো ছেলেরা।
মুসা বলল, কিছুই তো বলেনি। এর মধ্যে সংকেতেরও তো কিছু দেখছি না, বলল রবিন। না, সংক্ষিপ্ত মেসেজটার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। শুধু শেষ দুটো শব্দ বাদে। জাঙ্গাস প্লেস, এটার কি মানে? সেটা বোঝানোর জন্যই তো তোমাদেরকে ডেকে আনলাম। কিং বলল, রকি বিচের প্রতিটি গাইড বুক দেখেছি আমরা, কিন্তু জ্যাঙ্গাস কথা কোথাও কিচ্ছু লেখা নেই। ভাবলাম এখানকার কেউ হয়তো বলতে পারবে। আমি জীবনেও শুনিনি ওই নাম, রবিন বলল। আমিও না, বলল মুসা। কিশোর শুধু নীরবে মাথা নাড়ল। হবে না কিং, হ্যারি বলল। তার কাঁধ ঝুলে পড়েছে। এই ছেলেগুলো আমাদেরকে সাহায্য করতে পারবে না। পারবই না, কিশোর বলল। তা বলতে পারেন না। চট করে কিশোরের দিকে তাকালো কিং। তুমি কিছু বুঝতে পারছো? আর এরই সাথে শেষ হচ্ছে নকল কিশোর এর 3য় পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।